নমস্কার। ওমেন ফাউন্ডেশন আয়োজিত শ্রদ্ধেয় শ্রী যুগল কিশোর মুখোপাধ্যায়ের লেখা দ্য প্র্যাকটিস অফ দি ইন্টেগ্রাল যোগা এই বইটির পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এই বইটি থেকে পাঠ এবং আলোচনার আগে, যেহেতু আজকে ক্রিসমাস 25শে ডিসেম্বর এবং যেহেতু আশ্রমে এই ক্রিসমাস বা 25শে ডিসেম্বর পালন করা হয় খুব আনন্দের সঙ্গে এবং কয়েকটি এমন বিশেষ অনুষ্ঠানের সঙ্গে যার ভেতরে যেমন আনন্দ রয়েছে, তেমনি গভীরতা রয়েছে, তেমনি রয়েছে মায়ের কাছ থেকে একটা নতুন আলো পাওয়ার বিশেষ একটা সুযোগ। সেই জন্যে আশ্রমের ক্রিসমাস সেলিব্রেশন সম্পর্কে দু চার কথা আলোচনা করে তারপরে আমাদের দ্য প্র্যাকটিস অফ দি ইন্টেগ্রাল যোগের আলোচনায় আমরা প্রবেশ করব। যারা আশ্রমে ছোট থেকে বড় হয়েছেন তাদের ছেলেবেলার কথা যখন তারা আলোচনা করেন তখন এই ক্রিসমাস সেই আলোচনাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে স্থান পায়। সেই দিনটা অত্যন্ত আনন্দে এই ছোটদের কাটে। যখন উদারদা ছিলেন, এরকম এক স্মৃতিকথায় পাওয়া যায় যে উদারদা ফাদার ক্রিসমাসের কস্টিউম পরে সেই বিরাট লম্বা সাদা দাড়ি টাড়ি নিয়ে বেল বাজাতে বাজাতে চলে আসতেন। ভোরবেলা যখন ছোটরা উঠত ঘুম থেকে তখন তারা দেখত যে বিভিন্ন হস্টেলে তাদের ওই মশারির ওপরে ছোট ছোট গিফট রয়েছে। খুব আনন্দের সঙ্গে তারা সেই গিফটগুলো সকালবেলা উঠেই পেয়ে যেত। সারা সকাল স্কুলে নানান রকম গল্প এবং তখনকার দিনে বিভিন্ন বোর্ডিং সাজানো হতো ক্রিসমাস ডেকোরেশনে। সেই সব জায়গায় তারা ঘুরে বেড়াতো ছোটরা। ছোটদের আরেকটা মজা ছিল যে সেদিন এই খেলাধুলোর ব্যাপারটা অফ থাকতো বিকেলে। তো এইরকমভাবে অত্যন্ত আনন্দের সঙ্গে এখনও পর্যন্ত আশ্রমে ক্রিসমাস বা বড়দিন পালন করা হয়। বহুদিন থেকে এই ব্যাপারটি চলছে। মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়ের যে স্মৃতিচারণ তাতে 1929 সালের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার কথা তিনি বলছেন। তিনি বলছেন যে সেই সময় মা ওই যারা আশ্রমিক তাদের সকলকে ছোট ছোট উপহার দিতেন। এইবার 1929 সালের ক্রিসমাসে যখন মা এই ধরনের ছোট ছোট উপহার দিচ্ছেন, এই যে ট্র্যাডিশনটা অর্থাৎ মা ছোট ছোট উপহার দেওয়া এই ক্রিসমাসের দিনে শুরু করেছেন, তার কারণ তিনি এই দিনটিকে চিহ্নিত করেছিলেন দ্য ডে অফ নিউ বার্থ হিসেবে, অর্থাৎ নতুন জন্মের দিন। তো সেই রকম একটি দিনে 1929 সালের সেই ক্রিসমাসে দেখা গেল, নলিনীদা বিশেষ করে দেখলেন যে যারা গিফট রেসিপিয়েন্ট তাদের ভেতরে বারীন্দ্র কুমার ঘোষ অর্থাৎ শ্রী অরবিন্দের ছোট ভাই তিনি নেই। তখন নলিনীদা মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়কে বললেন যে একবার গিয়ে দেখতে বারীন্দ্র কুমারের ঘরে তিনি আসেননি কেন। তো মৃত্যুঞ্জয় গিয়ে দেখলেন বারীন্দ্র কুমার ঘরে নেই। পরে নলিনীদা এবং অমৃতদা যখন বারীন্দ্র কুমারের ঘরে গেলেন, বিভিন্ন কোথায় গেলেন ইত্যাদি খোঁজ খবর করতে, ঘরের বিভিন্ন বিষয় দেখতে দেখতে তাঁরা একটা চিঠি পেলেন। সেই চিঠিতে সেই চিঠিতে বারীন্দ্র কুমার জানিয়েছেন যে তিনি আশ্রম ত্যাগ করছেন। কেন তিনি আশ্রম ত্যাগ করছেন সেটিও তিনি সেখানে লিখে গেছেন। প্রধান কারণগুলোর একটা অন্যতম ছিল যে তিনি মাকে সেভাবে গ্রহণ করতে পারেনি। কারণ তিনি তো গভীরভাবে
দেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। শ্রী অরবিন্দের সশস্ত্র আন্দোলনের শ্রী অরবিন্দের সহযোগীও ছিলেন তিনি, এবং আন্দামানে 10 বছর তিনি সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। তার চোখে মা শুধুমাত্র একজন ইউরোপিয়ান লেডি, এবং মা যে এই ক্রিসমাস সেলিব্রেট করছেন এটা তিনি দেখেছিলেন যে ব্রিটিশদের একটা ফেস্টিভ্যালকে যেন মহিমান্বিত করে তোলা হচ্ছে। সেই ব্রিটিশদের যারা ছিলেন এনিমিজ, অর্থাৎ এই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত যারা, তাদের কাছে ব্রিটিশরা ছিলেন শত্রুর মতো। তো কাজেই তার পক্ষে এই বিষয়টির সঙ্গে নিজেকে যুক্ত করা সম্ভব ছিল না। তো এইটি হচ্ছে 29 সালের খুব পুরনো ঘটনার ভেতরে, ক্রিসমাস সেলিব্রেশনের পুরনো ঘটনার ভেতরে একটি উল্লেখযোগ্য ঘটনা, যেদিনে বারীন্দ্র কুমার আশ্রম ত্যাগ করেছিলেন। সম্ভবত তিনি এই বিষয়টি ভেবে দেখেননি যে মা ছিলেন একজন অকাল্টিস্ট, তিনি একজন অকাল্ট সাধনাতে এক্সপার্ট ছিলেন তিনি, এবং এই যে পাশ্চাত্যের যে বিভিন্ন অকাল্ট ট্র্যাডিশন, বিভিন্ন গুপ্ত সাধনার যে পরম্পরা, তার সঙ্গে মা অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। শুধু নয়, এই সমস্ত পরম্পরার ভেতরকার যে অন্তর্নিহিত সত্য, সেইটিকে তিনি তাঁর দিব্য চেতনায় সেই রহস্যগুলি তিনি উদ্ঘাটিত করেছিলেন। তার ভেতরকার যে অধ্যাত্ম সত্য, সেইগুলোকে তিনি উদ্ঘাটিত করেছিলেন। তিনি দেখেছিলেন, তিনি বলেছিলেন পরবর্তীকালে যে অনেক আগে যখন ক্রিসমাস হিসেবে এই দিনটি পালন করা হয়েছে, এই সময়টিতে ক্রিসমাস পালন করা হয়, তার বহু আগে থাকতে, খ্রিস্ট জন্মের বহু আগে থাকতে, সেখানে মানে প্রাচ্যে এবং পাশ্চাত্যে, প্রাচ্যের বিভিন্ন দেশ এবং পাশ্চাত্যেরও বিভিন্ন জায়গায়, বিশেষত মিশরে, এই সময়ের একটি বিশেষ দিনকে পালন করা হতো, উদযাপন করা হতো as the day of the return of the light to the earth, এই পৃথিবীতে আলোকের প্রত্যাবর্তনের দিন হিসেবে। এর মধ্যে দিয়ে এমন একটা প্রেরণা ছিল যেটি আসলে নিউ বার্থ অফ লাইট, আলোকের নবজন্ম, সেইটিকে যেন স্মরণ করার একটি দিন হিসেবে এই সময়ের একটি দিনকে নির্দিষ্ট করা হয়েছিল। আমরা যখন বিজ্ঞানের বা আমরা যখন এই আমাদের বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে, দৃষ্টিকোণ থেকে দেখি, তখন আমরা দেখি আসলে এই সময়টাতে সবচেয়ে ছোট যে দিন, অর্থাৎ সবচেয়ে বড় যে রাত্রি, সেইটি এই সময়টাতেই আসে, এবং তারপর থেকে আস্তে আস্তে দিন বাড়তে শুরু করে। অর্থাৎ তারপর থেকে সূর্যের আলো ক্রমশ ওই তার উত্তরায়ণের পথে, পৃথিবী উত্তরায়ণের পথে যাত্রা করে। অর্থাৎ সূর্যের আলো একটু একটু করে দক্ষিণ থেকে উত্তরের দিকে যেতে শুরু করে। যেমন এবছর 21শে ডিসেম্বর ছিল সবথেকে বড় রাত্রি। তো এই যে আলোকের বা দিনের ক্রমশ বড় হতে থাকা, এইটি একটা প্রতীক হিসেবে ধরে মানুষ সারা পৃথিবীর বিভিন্ন পরম্পরাতে এই সময়টিকে একটি বিশেষ সময় হিসেবে পালন করে, যখন যেন একটা চেতনার নবজন্ম হচ্ছে, চেতনায় ক্রমশ অন্তরের প্রেরণা বা জ্ঞানের আলোক একটু একটু করে বাড়ছে।
আরও অ্যাস্ট্রোনমারদের যে হিসেব, সেই হিসেবের ভিত্তি হচ্ছে খ্রিস্ট জন্মের সময়ে যেরকম সমস্ত প্ল্যানেটারি পজিশন ছিল সেইগুলোকে নিয়ে তারা যখন হিসেব করেন, তখন তারা এরকম একটা সিদ্ধান্তে অনেক অ্যাস্ট্রোনমার্স এসেছেন যে খ্রিস্টের জন্ম সম্ভবত বসন্তকালেই হয়েছিল। মিডল অফ উইন্টার বা এই বড়দিন বলে এখন যে দিনটিকে পালন করা হয়, বোধহয় ঠিক সেই সময় নয়। পরবর্তীকালে এই রিটার্ন অফ লাইট এইটির সঙ্গে একে হয়তো সুপার ইম্পোজ করা হয়েছিল। কিছু কিছু বিজ্ঞানী তারা এই রকম একটা সিদ্ধান্তে আসেন। যখন আমরা পণ্ডিচেরির কথা আলোচনা করি, তখন পণ্ডিচেরি বা ভারতবর্ষ সেটি হচ্ছে ইকুয়েটারের মোটামুটি কাছাকাছি, পণ্ডিচেরি তো আরও কাছে। অতএব আমরা সূর্যকে খুব অল্প, সারা বছর মোটামুটি একই সময়ে ওই আধ ঘন্টার এপাশ ওপাশ, তার মধ্যে সূর্যকে, সূর্যোদয় এবং সূর্যাস্তের ভেতরে খুব একটা পার্থক্য আমরা লক্ষ্য করি না। 21শে ডিসেম্বর সচরাচর 21, কোনো কোনো বছর 22, লোকে সারা পূর্ব গোলার্ধের, উত্তর গোলার্ধের যারা আছেন তারা সকলেই ওই 21-22 ডিসেম্বরে লংগেস্ট নাইট অফ দ্য ইয়ার এইটি তারা দেখেন এবং পরের দিন থেকে একটু একটু করে দিন বাড়তে শুরু করছে। বহু আগে থাকতে মানুষ যেহেতু প্রকৃতির পূজারী ছিল, মনে রাখতে হবে প্রকৃতির পূজারী মানে মানুষের ভেতরে একটা স্বাভাবিক অকাল্ট নলেজ ছিল। সেই নলেজটি ঠিক ওই প্রকৃতিকে পুজো করবার ভেতর দিয়ে প্রকাশিত হয়েছিল বটে, কিন্তু আসলে এই প্রাকৃতিক সব কিছুর মধ্যে যে অতি প্রাকৃত সত্য রয়েছে সেইটির সঙ্গে যুক্ত ছিল। সে তার হয়তো ব্যাখ্যাত হয়নি সেটি সেভাবে, যেহেতু সেই ট্র্যাডিশন তখনও তৈরি হয়নি, কিন্তু ভেতরে ভেতরে অকাল্ট একটা কন্ট্যাক্ট ছিল বিটুইন দ্য স্পিরিট অফ ম্যান অ্যান্ড দ্য স্পিরিট অফ নেচার। এর ভেতরকার যে অভিন্নতা সেটা ভেতর দিয়ে ছিল, এবং তাদের কাছে খুব যুক্তিসঙ্গত কারণেই এই সময়টিতে যখন একটু একটু করে দিন বাড়তে শুরু করছে, তখন তাদের ভেতরে একটা আনন্দিত হয়ে উঠবার সুযোগ, মানে আনন্দিত হয়ে উঠবার একটা অকেশন এটা ছিল। তার কারণ ব্যবহারিক দিক থেকে যদি আমরা দেখি, তাহলে দিনটা বেশি হলে অনেক বেশি কাজের সুযোগ পাওয়া যায়। যারা শীতের জায়গায় রয়েছেন, পাশ্চাত্যের মানুষ, তাদের কাছে ক্রমশ আস্তে আস্তে উষ্ণতা সেটা একটা ভীষণ একটা প্রার্থিত ব্যাপার। এবং কৃষির সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে এই সময়টায় যে সানশাইন, সামার, এগুলো কৃষির একটা কারণ, তারপরেই বর্ষা আসবে এবং আলো, এইসব কারণে কৃষির সঙ্গে যুক্ত একটা ব্যাপার তাদের মধ্যে ছিল। তো অতএব এই সমস্ত কারণে এই দিনটির সঙ্গে মানুষের ব্যবহারিক যোগাযোগ যেমন ছিল, তেমনি ভেতরকার যে যোগাযোগ সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে যেন মানুষ চাইতো নবচেতনার অভিমুখীনতাতে নিজেদের উন্মুক্ত করতে। সেই ট্র্যাডিশন, সেইটি মা যেন এই ক্রিসমাস সেলিব্রেশনের ভেতর দিয়ে আশ্রমে আনতে চেয়েছেন। তো এই 30s কিভাবে সেলিব্রেটেড হয়েছে সে সম্পর্কে অতটা স্পষ্ট করে আর জানা যায় না, একমাত্র ওই 29 সালের ওই ঘটনাটি ছাড়া। এবং যখন একটা নতুনভাবে এই আশ্রমে এই ক্রিসমাস সেলিব্রেশন শুরু হলো, কখন না যখন মোনাদি অর্থাৎ মোনা পিন্টো, উদার পিন্টোর স্ত্রী,
তিনি ছিলেন একজন ইংলিশ ওম্যান। তিনি একটা স্পেশাল, তিনি যখন এলেন তিনি করতেন কি, তিনি একটি স্পেশাল কেক তৈরি করতেন এবং সেই কেকটি তৈরি করতেন মায়ের জন্যে, এবং তাকে কিছু উপহারের সঙ্গে 25শে ডিসেম্বর ওই কেকটি তিনি দিতেন এবং মা এই ছোট্ট অনুষ্ঠান তাইতে পার্টিসিপেট করতেন। তার দেশে অর্থাৎ উদার পিন্টোর মানে মোনাদির দেশে অর্থাৎ ইংল্যান্ডে যেহেতু এই সময় একটা ফেস্টিভ্যাল পালন করা হতো, সেই জন্যে তিনিও সেই ফেস্টিভ্যাল এখানে পালন করতেন। একটি স্মৃতিকথা এরকম পাওয়া যায়, বলছেন, বিকজ ইন হার কান্ট্রি it was a day of festivities and gathering of friends and families, and also of exchanging of gifts as a symbol of love and affection. In 1944, during the war years, when all of a sudden there was an influx of children, the mother asked Mona to organize a little celebration for them. 1944 সালে 39-এর পর থেকেই বিশেষ করে 1942-43 এই সময় থেকেই একটু একটু করে অনেক অল্প বয়সী ছেলে মেয়ে বিভিন্ন ফ্যামিলির সঙ্গে চলে আসছেন। বিশেষত 42 সালে যখন সেই বোমা পড়বার ভয় শুরু হলো, অর্থাৎ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন বেশ অনেকটা এগিয়ে গেছে, সেই সময়ে অনেকেই আসছেন। এই যে ছোটরা আসছেন, মনে রাখতে হবে 1943-তে স্কুল চালু করেছেন মা। সেই সময়ে অনেক বাচ্চারা যখন এসছেন তখন মোনাদিকে মা অনুরোধ করলেন যে 1944 সালে একটা ক্রিসমাস সেলিব্রেশন করতে। তো তখন যে সমস্ত মহিলা আশ্রমিক ছিলেন তারা মোনাদির সঙ্গে গোলকোণ্ডে নানান রকম ফ্যান্সি হ্যাটস এই সমস্ত তৈরি করতেন এবং ওই ক্রিসমাসের দিনে বিভিন্ন রকম খেলাধুলোর অর্গানাইজ করা হতো এবং সেই খেলাধুলো বা সেই ছোট্ট অনুষ্ঠানের পরে গিফট ডিস্ট্রিবিউট করা হতো ছোটদের। এই সবই করা হতো ওই আশ্রম লাইব্রেরির উল্টো দিকে যেখানে মোনাদি থাকতেন, সেইখানে তিনি এবং তার মেয়ে মানে উদারদা এবং মোনাদির মেয়ে গৌরীদি এরা মিলে এই অনুষ্ঠানটা করতেন, সেইখানেই হতো এবং ছোটরা খুব এনজয় করত এই সেলিব্রেশন। তো 1944 সালে এই ঘটনাটি যখন ঘটল, তারপর থেকে ঠিক করা হলো যে পরের বছরও এই অনুষ্ঠান অবজার্ভ করা হবে এবং নিয়মিতভাবে সেই অনুষ্ঠানটি অবজার্ভ হতে লাগলো, ক্রিসমাস অবজার্ভ হতে লাগলো। তো সেই বছরে দেখা গেল যে প্লেগ্রাউন্ডে এই উৎসবটা করলে ভালো হয়, কারণ অনেকে একসঙ্গে জড়ো হচ্ছেন, ফলে এই প্লেগ্রাউন্ডেই উৎসবটি হতো। এরপর থেকে পরপর 10 বছর ক্রিসমাস ট্রি চমৎকার করে সাজানো হতো প্লেগ্রাউন্ডের মাঝখানে এবং খুব সহজ মানে খুব সরল অনাড়ম্বর অনুষ্ঠান, কিন্তু প্রভূত আনন্দের সঙ্গে মা সেখানে বসতেন সেই ক্রিসমাস ট্রির কাছে এবং সেখানে বসে বসে তিনি ওই বিভিন্ন গিফট ডিস্ট্রিবিউট করতেন। সেই সময়ে আশ্রমের আর্থিক অবস্থা তো অতটা ভালো ছিল না, সেই জন্যে গিফট হিসেবে যা দেওয়া হতো সেগুলো কিছু কিছু নতুন খেলনা সেগুলো কিনে আনা হতো বর্তমানে চেন্নাই অর্থাৎ মাদ্রাস থেকে, এবং এছাড়াও মা সারা বছর যে সমস্ত গিফট পেতেন সেই গিফটগুলোকে একটুখানি ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে নিয়ে সুন্দর প্যাকেটে মুড়ে সেগুলো দেওয়া হতো, অথবা মা যে টেনিস খেলতেন সেই টেনিস বল যেগুলো নষ্ট হয়ে গেছে মোনাদি সেগুলোকেও চমৎকার গিফট র্যাপে মুড়ে ছোটদের গিফট হিসেবে দিতেন। দীর্ঘদিন এইভাবে
তাদের সমস্ত গিফট ছোটরা এইভাবে পেত এবং এইরকমভাবে খুব সুন্দর করে ধীরে ধীরে এই অনুষ্ঠানটা চলে আসছিল। 56 সালে থিয়েটার হল যখন তৈরি হলো এবং সেই থিয়েটার হল তখন হয়ে দাঁড়ালো যে সবথেকে বড় কাভার্ড স্পেস আশ্রমে। এখনো পর্যন্ত হয়তো সেটাই সবথেকে বড় কাভার্ড স্পেস। 1958 থেকে ক্রিসমাস ট্রি ওই থিয়েটার হলে ডেকোরেট করা হতো এবং মা ওইখানে বসে গিফট ডিস্ট্রিবিউট করতেন। কারণ তার আগে এক বছর, মাঝে মাঝে 2-1 বছর এরকম হয়েছে যে বৃষ্টি বা ঝড়ের জন্যে শেষ মুহূর্তে সরিয়ে কোথাও না কোথাও নিয়ে যেতে হয়েছে। সেই জন্যে ফ্রম 1958 অনওয়ার্ডস ওই থিয়েটার হলেই ওই ক্রিসমাস ট্রি তৈরি করে সেখানে গিফট ডিস্ট্রিবিউট করা হতো। মা শেষ যেবার এই থিয়েটার হলে ক্রিসমাস গিফট ডিস্ট্রিবিউশনে এসেছিলেন সেটি হচ্ছে 1961 সাল এবং তারপর থেকে 61 সালে মা নিজে হাতে গিফট ডিস্ট্রিবিউট করেছিলেন। তো তারপর থেকে মা যেহেতু একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং আরও বিভিন্ন কারণে মায়ের পক্ষে আর ফিজিক্যালি থেকে গিফট ডিস্ট্রিবিউট করা সম্ভব হয়নি। আর 1959 থেকে 1972 সাল পর্যন্ত ক্রিসমাসের সময়ে মা বিভিন্ন রকম মেসেজ ডিস্ট্রিবিউট করতেন এবং সেগুলো নোটিশ বোর্ডে আটকানো হতো চমৎকার সব কার্ডের মধ্যে। সেই যে মেসেজগুলো, সেগুলোর ভেতরে এই স্পিরিটটা থাকতো, যে স্পিরিট নিয়ে এই সেলিব্রেশনটা করা হচ্ছে। সেই মেসেজের মধ্যে সে ওই দিনটিকে অ্যাজ নোয়েল, অর্থাৎ নতুন দিন, এবং সেই দিনটি লাইট অর্থাৎ আলোকের দিন, এবং রিনিউয়াল অ্যান্ড পিস, নতুনভাবে আলোকে, চেতনার আলোকে অন্তরে জাগিয়ে তোলা এবং শান্তিকে অন্তরের ভেতরে প্রতিষ্ঠিত করা, এর একটি দিন হিসেবে পালিত হতো আশ্রম ক্রিসমাস। তো এইভাবে ক্রমশ আশ্রমে ক্রিসমাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সরল, অনাড়ম্বর একটি অনুষ্ঠান হিসেবে আমরা পেয়েছি। মনে রাখতে হবে এই অনুষ্ঠানের ভেতরে যে স্পিরিটটি মা প্রবাহিত করে দিয়েছিলেন, সেই স্পিরিটটি হচ্ছে যে নতুন চেতনার আবাহনের একটি প্রেরণা। এই প্রেরণা, এইটি হচ্ছে ক্রিসমাসের বা ক্রিসমাস সেলিব্রেশনের মূল বৈশিষ্ট্য। এইটিকে অন্তরে ধারণ করে এখনও পর্যন্ত আশ্রমে ক্রিসমাস সেলিব্রেশন হয়ে থাকে। এই হলো মোটামুটিভাবে আশ্রমের ক্রিসমাস সেলিব্রেশন সম্পর্কে 2-4 কথা। এবারে আমরা আমাদের পাঠে প্রবেশ করব। আমরা যুগলদার এই বইটির 12 অধ্যায় পাঠ করছি। 12 অধ্যায়ের শীর্ষক হচ্ছে দ্য প্রবলেম অফ রাইট অ্যাকশন, হাউ টু রেকগনাইজ দ্য ডিভাইন উইল। রাইট অ্যাকশন অর্থাৎ আমরা আমাদের জীবনে যে কাজগুলির সঙ্গে যুক্ত থাকব, সেই কাজগুলির ভেতর দিয়েই পূর্ণযোগের সাধক সাধনার পথে অগ্রসর হন। তো এই যে সাধনার পথে অগ্রসর হওয়ার জন্যে যে কাজের নির্বাচন, সেই কাজটি রাইট বা নির্ভুল, ঠিক কাজ হচ্ছে কিনা সেটা বুঝব কিভাবে? তার উপায় হচ্ছে যে কাজটি আমি নির্বাচন করেছি এবং যে কাজের সঙ্গে আমি নিজেকে যুক্ত করছি, সেই কাজটির সিদ্ধান্ত, প্রেরণা এবং সেটি ঘটে ওঠা, এটি কি দিব্য ইচ্ছার অনুসারী হচ্ছে? যদি দিব্য ইচ্ছার অনুসারী হয় তবে সেটি হচ্ছে দ্য রাইট অ্যাকশন। দিব্য ইচ্ছার অনুসারী হচ্ছে কি না, এটা আমি বুঝবো কিভাবে? তো এইটি বোঝবার জন্যে যে পথ আমরা নিতে পারি বা এইটিতে পৌঁছানোর যে বিশেষ
এইটিতে পৌঁছানোর জন্যে যে বিশেষ উপায় সেইটির কথা যুগলদা এখানে একটু একটু করে আমাদের কাছে বলছেন। আমরা একটা বিশেষ বিষয় পেয়েছি যুগলদার কাছ থেকে, একটি ডেফিনিশন বলা যায়, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ অ্যাকশন। সেখানে যুগলদা বলেছেন এনি এনার্জাইজিং অফ কনসিয়াসনেস, অর্থাৎ চেতনার ভেতরে যখন শক্তির প্রকাশ ঘটছে, চেতনার ভেতরে যখন শক্তির প্রকাশ ঘটছে তখন সেইটি অ্যাকশন হয়ে দাঁড়াচ্ছে। হোয়াট ইজ অ্যান অ্যাকশন? অ্যান অ্যাকশন ইজ এনার্জাইজিং অফ কনসিয়াসনেস। আমাদের ভেতরে একটি চেতনা আছে, সেই চেতনা আমাদের ভেতরে একটা প্রেরণা জাগিয়ে তুলছে। ফ্রম কনসিয়াসনেস উই আর রিসিভিং আ স্পিরিট। এই যে ফ্রম কনসিয়াসনেস টু স্পিরিট, এই যে ট্রানজিশনটা, অর্থাৎ কনসিয়াসনেস থেকে আমরা যখন স্পিরিটে যাচ্ছি তখন এর মধ্যে যুক্ত হচ্ছে একটা এনার্জি। যখনই এনার্জি যুক্ত হলো তখনই কনসিয়াসনেস থেকে আমরা স্পিরিটে পৌঁছলাম, এবং এই স্পিরিট আমাদের নিয়ে গেল টুয়ার্ডস দি ডিসিশন অফ পারফর্মিং আ ওয়াক, অর্থাৎ কোনো একটি কাজের সম্পাদনের সিদ্ধান্তে আমাদের নিয়ে গেল। তো তাহলে দ্য ফার্স্ট থিং দ্যাট ট্রান্সলেটস কনশাস ভাইব্রেশন টুয়ার্ডস দ্য ডিসিশন অফ অ্যান অ্যাকশন হচ্ছে একটা এনার্জি। এই যে এনার্জি, এই এনার্জিটাকে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই এনার্জিটা কোত্থেকে আসছে। ইজ দ্য সোর্স দ্য লিমিটেড কনসিয়াসনেস দ্যাট উই হ্যাভ উইদিন আস? এর উৎস কি সেই সীমায়িত চেতনা যা আমাদের ভেতরে আছে, নাকি এর উৎস প্রত্যক্ষভাবে দিব্য চেতনা? এই জায়গাটায় পৌঁছলে আমরা বুঝব যে যে প্রেরণা নিয়ে আমরা কাজ করছি সেই প্রেরণাটি কি আসলে দ্য ডিভাইন উইল, অথবা শুধুমাত্র আমাদের ভেতরকার একটা অহংতাড়িত ইচ্ছে। তো এইটি প্রথম যা আমরা যুগলদার কাছ থেকে পেয়েছি। দ্বিতীয়, যুগলদায়ের পর একজন বিখ্যাত দর্শন তত্ত্ববিদের 4টি রুলের কথা বলেছেন। সেই 4টি রুল প্রফেসর আর্চি জে বামের। তিনি এই 4টি নিয়মের ভেতর দিয়ে খুব স্পষ্টভাবে 4টে দিক আমাদের দেখিয়েছেন। আমাদের কাজের যে যে প্রেরণা নিয়ে আমরা কাজের সঙ্গে যুক্ত হই তার 4টে দিক আমাদের দেখিয়েছেন। প্রথমে তিনি বলেছেন, অন্যদের জন্যে তুমি যা করবার কথা ভাবো না তা তোমার জন্য অন্যরা করছে এমন ভাবনা একেবারেই এনো না। প্রথম রুল, অর্থাৎ আমি অন্যের অসুবিধে তাকে সহায়তা করব না, এরকম আমার সিদ্ধান্ত। অথচ আমি এক্সপেক্ট করব যে আমি যখন অসুবিধায় পড়েছি তখন অন্যে আমাকে সহায়তা করবে। এটা কখনোই হতে পারে, এই রকম ভাবনা নিয়ে কখনোই কোনো কাজের সঙ্গে যুক্ত হওয়া উচিত নয়। প্রথম, এটিকে বলছেন দি অ্যালুমিনিয়াম রুল। তারপর বলছেন দ্য সিলভার রুল। সিলভার রুলে কি বলছেন? সিলভার রুলে বলছেন, অন্যেরা তোমার প্রতি যা না করুক বলে তুমি চাইছো তা যেন তুমি অন্যের প্রতি করো না। অর্থাৎ ওই আগের উদাহরণটাকেই যদি একটু অন্যভাবে দেখি, যদি তুমি তোমার প্রতি তোমার অসুবিধে অন্যেরা তোমার প্রতি উদাসীন থাকুক এটা তুমি না চাও, তাহলে তুমি অন্যেরা যখন অসুবিধায় পড়েছে তখন তুমিও তাদের প্রতি উদাসীন থাকবে না। অর্থাৎ তোমার প্রতি যা না করুক, তোমার প্রতি অন্যেরা ঘৃণা না করুক, এটা তুমি যদি চাও তাহলে তুমিও যেন
অন্যদের প্রতি ঘৃণা পোষণ করো না। এটা হচ্ছে সিলভার রুল। তৃতীয় বলছেন দ্য গোল্ডেন রুল। গোল্ডেন রুল, অন্যে তোমার জন্যে যা করবে বলে মনে করো তা অন্যের প্রতি করবে। অর্থাৎ অন্যে যদি তোমাকে সহায়তা করবে বলে মনে করো তাহলে তুমিও অন্যের প্রতি সহায়তা করবে। আর প্ল্যাটিনাম রুল, প্ল্যাটিনাম রুলে বলছেন অন্যেরা তোমার কাছ থেকে যা চায় তাই করবে। ডু আনটু আদার্স অ্যাজ আদার্স উড হ্যাভ আস ডু আনটু দেম। তোমার কাছ থেকে যে কাজটা অন্যেরা চায় তুমি তাই করবে। তো এই যে 4টি রুল, এই 4টি রুলের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে যুগলদা আমাদের কতগুলি কথা বলছেন। প্রথমেই বলছেন যে এটা সত্যি যে এই যে 4টি রুল, এই 4টি রুলের একটা ভিত্তি আছে। কিন্তু সেই ভিত্তিটা কি না, সেই ভিত্তিটা হচ্ছে কিছু নীতিগত অভিজ্ঞতা। বিভিন্ন যে সংস্কৃতি তাদের ক্রমশ যে বিকাশ ঘটেছে তার বিভিন্ন স্তরে কিছু নীতিগত অভিজ্ঞতার ভেতর দিয়ে এইরকম জায়গাতে এইরকম কতগুলো সিদ্ধান্তে এসে পৌঁছেছেন। কিন্তু একজন পূর্ণযোগের সাধকের জীবন সেইটি যদি আমরা দেখি তাহলে সেখানে কি আছে? সেখানের মূল বিষয় হচ্ছে এই পূর্ণযোগ হচ্ছে রূপান্তরের যোগ। বলছেন যে যেহেতু একজন পূর্ণযোগের সাধকের জীবন রূপান্তরের জন্যে নির্দিষ্ট করা আছে, তা কতকগুলো এই রকম যান্ত্রিক প্রয়োগের দ্বারা, শুধুমাত্র যান্ত্রিক প্রয়োগের দ্বারা সেটি আদ্যন্ত গাইডেড হবে, আদ্যন্ত তার দিশারি হিসেবে এইরকম কতকগুলো যান্ত্রিকতা থাকবে, সেটা মনে করা ঠিক হবে না। সাধককে এই বাইরের যান্ত্রিক বা বাইরের এই নীতিগত বিষয়গুলিকে ধরে তার ভেতরে যে আন্তঃসত্য আছে, যাকে বলা হয়েছে ইনার ল অফ কন্ডাক্ট, সেইটিতে পৌঁছতে হবে। যখন সাধক এই ইনার ল অফ কন্ডাক্টে পৌঁছবে, অন্তরের যে নিয়ম, কর্ম সম্পাদনের যে আন্তর প্রণালী, তাইতে যখন সে পৌঁছবে তখন তার এই অধ্যাত্ম বিকাশ ক্রমশ এগিয়ে চলবে। এখন হোয়াট দ্যাট ইনার ল ইজ, সেইটি এখন আমরা আলোচনার মধ্যে আনছি। বলছেন সেই আলোচনা শুরুর আগে যুগলদা আর একটা খুব জটিল প্রশ্ন করেছেন। জটিল প্রশ্নের সম্মুখীন নিজে হয়েছেন, আমাদেরও করছেন, যেটা সাধারণত সাধকদের বেশ অসুবিধে ফেলে, মানে তাদের ভেতরে যেন একটা দ্বন্দ্ব তৈরি করে দেয়। সেটা কি? সেটাকে বলছেন কম্প্যারেটিভ ইম্পর্টেন্স of the 3 different factors involved in any action whatsoever. যে কোনো কাজ করতে গিয়ে 3টে বিষয়ে, 3টে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তাদের গুরুত্বের তারতম্য। প্রথম, দি ইন্টেনশন, অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে কাজটিতে আমি এগোচ্ছি। দ্য মিনস, যে উপায়ের সাহায্যে সেই কাজটিতে আমি যুক্ত হচ্ছি। অ্যান্ড দ্য কনসিকুয়েন্স, এবং পরবর্তীকালে সেটি যে ফলের দিকে আমাকে নিয়ে যাচ্ছে। তাহলে প্রথম, যে উদ্দেশ্যে কর্ম সম্পাদন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, দ্বিতীয়, যে উপায়ে সেই কর্ম সম্পাদন করা হচ্ছে, এবং তৃতীয়, দ্য কনসিকুয়েন্স, ফল কি হচ্ছে। তো তাহলে বলছেন যে এই 3টি বিষয়ের কথা ভালো করে ভাবার। প্রথমে বলছেন, ইজ ইট দ্য রাইটনেস
অফ দি ইন্টেনশন, অর্থাৎ আমার কাজের কোন জায়গাটায় গুরুত্ব দেব, আমার উদ্দেশ্য ঠিক ছিল এইটা, উপায় যাই হোক না কেন, ফল যেখানেই যাক না কেন, আমার কাজের উদ্দেশ্যটা ঠিক ছিল, এটাই মূল কথা। দ্বিতীয়, আচ্ছা উদ্দেশ্য যাই থাক, means employed to execute the act, were they right? যে উপায় গ্রহণ করা হয়েছিল সেই কাজটি সম্পাদনে, তারা কি ঠিক ছিল? অথবা none of the two terms, but rather the goodness of the consequences that ensue from the action, এ দুটোর কোনোটাই নয়। অবশেষে ফল হিসেবে যেটা আমরা পেলুম সেইটা একটা খুব ভালো কিছু হলো, সেটাই মূল নির্ণায়ক। এই তিনটির কোনটা? তো তারপরে বলছেন, বাট is it possible to put forward the view that any means, good or bad, may be used with impunity if it can be shown that the end is good or beneficial? অর্থাৎ, is it possible to put forward the view, এইরকম সিদ্ধান্তে কি আমরা পৌঁছব যে যে উপায়ে আমরা কর্ম সম্পাদন করছি ভালো হতে পারে, খারাপ হতে পারে, যদি এটা দেখানো যায় যে অবশেষে সেটা ভালো কিছু বা বেনিফিশিয়াল অর্থাৎ উপকারী কিছু এরকম একটা জায়গাতে গিয়ে পৌঁছেছে, তাহলেই সেটা ভালো। Is it asserted that it is absolutely essential for an act to be judged at all right, that it should proceed from a good motive and pass through the use of right means of consequences which are themselves good? তা অথবা এরকম কি যে আমাদের মোটিভ যাই হোক না কেন, ইন্টেনশন যাই থাকুক না কেন, সেটা রাইট মিনস টু কনসিকুয়েন্স, উপযুক্ত উপায়ের ভেতর দিয়ে তার কনসিকুয়েন্স বা একেবারে ফলের দিকে গিয়ে পৌঁছবে। বাট what about that case then where the intention of the agent is good and the means adopted is also right, but somehow the results achieved are not as good as they should have been? Intention ভালো ছিল, means ভালো ছিল, কিন্তু শেষ পর্যন্ত যে ফল পাওয়া গেল সেটা ততটা ভালো হলো না। বলছেন, we have to discuss these questions also and arrive at a right answer. পূর্ণযোগীকে এই তিনটি দিক খুব স্পষ্ট করে দেখতে হবে, দেখে তার ঠিক জায়গাতে এসে পৌঁছতে হবে। প্রসঙ্গে একটি প্রতীকী কাহিনীর উল্লেখ সকলেরই জানা, এই কাহিনী, তবুও তার উল্লেখ খুব একটা অপ্রাসঙ্গিক হবে না। কীরকম? এটি আগেও বিভিন্ন সময়ে আমি বলেছি। সেটি হচ্ছে, এক চোরকে সে চুরি করেছে, তাকে প্রায় ধরে ফেলেছে, কিছু লোক তার দিকে তেড়ে আসছে, আর চোর পালাচ্ছে চুরির জিনিসপত্র নিয়ে। পালাতে পালাতে সে এক জঙ্গলে প্রবেশ করেছে, প্রাণে বাঁচবার জন্য জঙ্গলে প্রবেশ করে নানান একামেকা রাস্তা দিয়ে গিয়ে অবশেষে জঙ্গলের ভেতরে একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে একজন সাধু ধুনি জ্বালিয়ে বসে তার কুটিরের সামনে সাধনা করছেন। সে গিয়ে সাধু বাবার একেবারে পায়ে পড়ে বলছে, সাধু বাবা আমাকে বাঁচাও, আমাকে এইরকম, আমি চুরি করেছি, আমাকে এরকম তাড়া করে লোকজন আসছে। তো সাধু বাবা তখন ইঙ্গিতে ওই কুটিরের দরজাটা তাকে দেখিয়ে দিয়েছে। তো চোর তো সেই সাধু বাবার কুটিরে ঢুকে পড়েছে, দরজাটি বন্ধ করেছে। সাধু বাবার কুটিরে আর কি থাকবে, ওই একটা কম্বল বেচানো রয়েছে এই পর্যন্ত, সে কম্বল মুড়ি দিয়ে সে যা চুরিচামারি করেছিল তার ভেতরে রেখে শুয়ে পড়েছে। যথারীতি এইবারে তাকে খুঁজতে খুঁজতে সেই দল এসে পৌঁছেছে। তারা এসে জিজ্ঞেস করছে,
সাধুর ধ্যান ভাঙিয়েছে, বলছে তুমি তো এখানে অনেকক্ষণ ধরে বসে আছো, এখান দিয়ে কোনো লোককে চলে যেতে দেখেছো? সাধু বলছেন না, কাউকেই এখান দিয়ে যেতে দেখিনি। বললো সে কি, তুমি তো চোখ বন্ধ করে বসেছিলে, তোমার পাশ দিয়ে এসে তোমার ঘরে ঢুকে পড়েনি তো? সাধু বললো তাহলে দেখো ঘরে কেউ আছে কি না। আমি চোখ বন্ধ করে বসে থাকলে কি হবে, সব আমার খেয়াল আছে, সামনে দিয়ে কেউ চলে গেলেও সেটা আমার নজরে থাকবে, মানে খেয়াল থাকবে, কেউ আমার ঘরে ঢুকে গেলে তো খেয়াল থাকবেই, আর আমার ঘরে ঢুকেছে আমার খেয়াল নেই, এ তো হতেই পারে না। ওই যদি তোমাদের সন্দেহ হয়ে গিয়ে দেখো। তো যারা ছিল তারা দেখলো সাধু মানুষ, সে যখন বলছে, বললো আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বোধহয় এদিকে আসেনি, বলে তারা চলে গেল। চলে যাওয়ার পরে এইবারে ভেতর থেকে সব আলাপ আলোচনা সেই চোর শুনেছে, সে তখন বেরিয়ে এসছে। বেরিয়ে এসে সাধুকে জিজ্ঞেস করছে, আচ্ছা এটা কি রকম হলো, তুমি তো সাধু মানুষ, তুমি এরকম ডাহা মিথ্যে কথা ওদের বললে যে তুমি কাউকে দেখোনি, আমি ভেতরে নেই, এইসব কথাগুলো ওদের বলে দিলে। তখন সাধু তাকে বললেন, সেই চোরকে সাধু বলছেন যে দেখো সত্যি কোনটা, তুমি ঘরের মধ্যে ঢুকে বসে রয়েছ, এটাও সত্যি, আবার তোমার প্রাণ যদি আমি রক্ষা করি তাহলে এই অস্তিত্ব একটা নতুন প্রেরণায় নবজন্ম লাভ করে চেতনাগত অগ্রগামিতার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে, এটাও সত্য। আমি ওই দ্বিতীয় সত্যকে বেছে নিয়েছি। তখন সেই চোর কিছুক্ষণ সাধুর মুখের দিকে তাকিয়ে থেকে যা সে চুরি করেছিল সে সব সেখানে ফেলে দিয়ে বলল, তুমি আমাকে আজ থেকে দীক্ষা দাও, আমি তোমার শিষ্য হয়ে যাব। তো এই হচ্ছে ইন্টেনশন, মিনস অ্যান্ড কনসিকুয়েন্স। অর্থাৎ এখানে দেখুন সমস্ত অ্যাকশনের ভেতরে যে বিষয়টা এই সাধুর ক্ষেত্রে ইন্টেনশন, মিনস এবং কনসিকুয়েন্স সেইটিকে নির্ধারিত করছে, সেটি একটি মহাসত্য, এবং সেই মহাসত্যের উদ্বোধন ঘটেছে ওই সাধুর চেতনায়, সেই জন্যে তিনি সমস্তটা দেখতে পাচ্ছেন। সুতরাং তার কাছে তখন ওই বিচার নেই যে আমার কি ইন্টেনশন, কি মিনস, কি কনসিকুয়েন্স, কারণ সবটাই তার কাছে পরিষ্কার, আলোকিত। কিন্তু যিনি সাধক তার কাছে এই বিষয়টি এতটা স্পষ্ট নয়, কারণ তিনি সদ্য এসছেন ওই চোরের মতো। চোর হচ্ছি আমরা, যারা পুরোটা জানি না। তো সেই জন্যে বলছেন, ইনডিড the sadhak of the integral path finds to his utter consternation that the science of right action and wrong action is a very recondite, and its subtlety is such that it is not easy to unravel it. সাধকের কাছে খুব মুশকিল, সবটাই এমনভাবে ঢাকা রয়েছে যে এই যে রাইট অ্যাকশন অ্যান্ড রং অ্যাকশন, দেখুন এখানে বলছেন দ্য সায়েন্স অফ রাইট অ্যাকশন অ্যান্ড রং অ্যাকশন, এর যে বিজ্ঞান, যে বিশেষ জ্ঞানের সাহায্যে ঠিক এবং ভুলের আমরা পৌঁছতে পারি, সেটি ঢাকা রয়েছে, এবং নট ইজি টু আনরাভেল ইট, তাকে উন্মোচন করাটা এত সোজা নয়। এবং what is most disconcerting is that in this field of supreme practical importance, while proffering their dogmatic advices, no two sages are found who do not differ among themselves. No two sages are found who do not differ among themselves. অর্থাৎ যখনই আমরা ওই ডগম্যাটিক পয়েন্ট অফ ভিউতে থাকব, কোনো একটা বিশেষ নীতি নির্ধারিত দৃষ্টিকোণ থেকে বিচার করব, তখনই না সুমুনির ইয়াস্য মতম না ভিন্নাম, কোনো দুজন মুনির মত
কিছুতেই মিলবে না। সুতরাং পরিস্থিতি আরও জটিল, আরও পেঁচানো, এবং যত আমরা এই সমস্যাকে ধরতে যাচ্ছি তত এটা গোলমেলে হয়ে যাচ্ছে। এবং পূর্ণযোগের সাধক may be wondering if it is at all possible to carry out in practice the categorically stated instruction of the mother that one should always do the right thing in the right way and at the right moment. খুব কঠিন হয়ে পড়ে পূর্ণযোগের সাধকের কাছে মায়ের এই উপদেশ ফলো করা। সেটি কি না, one should always do the right thing, ঠিক কাজ in the right way, ঠিক উপায়ে, and at the right moment, নির্ভুল মুহূর্তে ঠিক সময়ে সেই কাজটি করা। সেইটি ফলো করা খুব মুশকিল হয়ে পড়ে, কারণ আমরা কিছুতেই এই জায়গাতে পৌঁছতে পারি না। বলছেন যদিও একটা যতই গোলক ধাঁধার মতন এই বিষয়টি হোক না কেন, তার একটা সমাধান নিশ্চিত আছে। এই যে সমাধান, এইটি আমাদের খুঁজে বার করতে হবে। এক্ষেত্রে দ্য সিনথেসিস অফ যোগা থেকে যুগলদা একটি অংশ আমাদের তুলে ধরছেন। বলছেন আ যোগা অফ ওয়াকস, a union with the divine in our will and acts, and not only in knowledge and feeling, is an indispensable, inexpressively important element of an integral yoga. Yoga of walks, কর্মযোগ। কর্মযোগটি কি? ভগবানের সঙ্গে মিলন, ইউনিয়ন উইথ দি ডিভাইন। ইউনিয়ন উইথ দি ডিভাইন কোথায়? ইন আ উইল অ্যান্ড অ্যাক্ট, আমাদের ইচ্ছা এবং আমাদের কাজের মধ্যে দিয়ে ভগবানের সঙ্গে আমরা মিলিত হব। আমাদের ইচ্ছা এবং সেই ইচ্ছানুযায়ী যে কাজ আমরা করছি, এইটি হলো মিনস, উপায়, যার ভেতর দিয়ে আমরা ভগবানের সঙ্গে মিলিত হব। অ্যান্ড নট অনলি নলেজ অ্যান্ড ফিলিং, এই মিলন যে শুধু আমাদের জ্ঞান এবং অনুভবের ভেতরে হবে তা নয়। এটি হচ্ছে কি? এটি হচ্ছে an indispensable and inexpressively important, একেবারে অপরিহার্য, এবং একটা এমন একটা গুরুত্বপূর্ণ উপাদান পূর্ণযোগের, যাকে প্রকাশ করা যায় না, অথচ যা ভীষণ জরুরি। এইটি হচ্ছে যোগা অফ ওয়াকসের মূল কথা। যোগা অফ ওয়াকস হচ্ছে কি না, আমাদের ইচ্ছা এবং কাজের ভেতর দিয়ে আমরা ভগবানের সঙ্গে মিলিত হব, শুধুমাত্র একেবারে জ্ঞানের দিক থেকে বা অনুভবের দিক থেকে নয়, একেবারে এই প্র্যাকটিক্যাল ফিল্ড, আমাদের পার্থিব উপস্থিতির মধ্যে, সম্পর্কের ভেতরে, এবং এর মধ্যে একটা ইনএক্সপ্রেসিবল ইম্পর্ট্যান্ট এলিমেন্ট হচ্ছে কি, ইনডিসপেন্সেবল ইনএক্সপ্রেসিবল এলিমেন্ট হচ্ছে যে বাস্তবে এই কাজের ভেতর দিয়ে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হচ্ছি। তারপর বলছেন দ্য কনভার্সন অফ আওয়ার থট অ্যান্ড ফিলিংস উইদাউট আ করসপন্ডিং কনভার্সন অফ দ্য স্পিরিট অ্যান্ড বডি অফ আওয়ার ওয়াকস উড বি a maimed achievement. বলছেন কনভার্সন অফ আওয়ার থট অ্যান্ড ফিলিং, আমাদের চিন্তা এবং অনুভবে একটা রূপান্তর, একটা বদল এলো, কিন্তু আমাদের শরীরই বিভঙ্গ এবং আমাদের কর্মপ্রেরণা, কাজ আমরা কি শরীরের মধ্যে দিয়ে করব। সুতরাং কর্মপ্রেরণা এবং আমাদের বডি, যার ভেতর দিয়ে আমাদের কাজ হচ্ছে, সেখানে কোনো রকম পরিবর্তন এলো না, তাহলে কিন্তু এটি হবে না। অর্থাৎ শুধুমাত্র আমাদের চেতনা এবং অনুভবে নয়, আমাদের কাজের ইচ্ছে এবং যে শরীর দিয়ে আমরা কাজের সঙ্গে যুক্ত হচ্ছি, সেই শরীরের ভেতরেও এই রূপান্তরকে আসতে হবে।
এই পরিবর্তনকে ঘটে যেতে হবে, তবে আমরা সত্যিকারের পূর্ণযোগের পথে এগোব। এখন এই যে টোটাল কনভার্সন অফ দ্য স্পিরিট অ্যান্ড বডি অফ আওয়ার ওয়ার্কস, আমাদের কাজের প্রেরণা এবং বডি অর্থাৎ কাজের মূল কাঠামো যার ভেতর দিয়ে আমরা এগোচ্ছি, সেইটিকে যদি খুব সার্থকভাবে একটা পূর্ণতার দিকে নিয়ে যেতে হয়, ভগবানের সঙ্গে মিলিত হবার উদ্দেশ্যে, কিসের পরিবর্তে? না আমাদের অহংয়ের পরিবর্তে কি কি দিকে আমাদের নজর রাখতে হবে। দেখুন, এখানে মূল অসুবিধাটা বলে দিলেন। আমাদের ভেতরে একটা মহৎ ভাবনা আছে, আমাদের ভেতরে একটা মহৎ অনুভব আছে, সেইটা নিয়ে আমি যখন কাজে নামছি তখন আমাদের ওই কাজের স্পিরিট এবং বডি অফ দি ওয়ার্কের ভেতরে ওই কনভার্সনটা ঘটেনি। স্পিরিট অ্যান্ড বডি অফ আওয়ার ওয়ার্কসের মধ্যে ওই কনভার্সনটা ঘটেনি। আমার ভেতরে একটা মহৎ প্রেরণা এসেছে যে এই শীতে যে সমস্ত দরিদ্র মানুষ শীতবস্ত্র পাচ্ছেন না, তাদের কম্বল দেওয়ার দরকার। তাহলে দুটো জিনিস, আমার অন্তরে এই শীতার্তদের জন্য একটা অনুভব এসেছে এবং তাদের সেই অবস্থা থেকে বের করে আনার জন্যে একটা সিদ্ধান্ত এসেছে। কিন্তু যখন আমি কাজে নামছি আমি দেখছি যে আমি যদি 500 টাকার কম্বল কিনে দিই তাহলে যে কজনকে দিতে পারবো, আমি যদি 200 টাকার কম্বল কিনে দিই তাহলে অনেক বেশি মানুষকে দিতে পারবো। অনেক বেশি মানুষকে দিতে পারলে আমি এত মানুষকে সেবা করেছি, এই রকম একটা ব্যাপার হবে। এইটা হলো আমার অহংয়ের ডিরেকশন। এই জায়গায় কনভার্সনটা হয়নি। স্পিরিট অ্যান্ড দ্য বডি অফ দ্য ওয়ার্ক, সেখানে ওই কনভার্সনটা হয়নি। সেই জন্য বলছেন এর জন্যে কতকগুলো দিকে আমাদের নজর দিতে হবে। তো বলছেন যে এই দিকগুলো কি কি। এই দিকগুলো বলতে গিয়ে তিনি 7টি দিকের কথা বলছেন। বলছেন any meaningful voluntary action possesses the 7 following elements inherent in it. 7টি বিষয়, যে কোনো যদি আমি অর্থবহ একটা ভলান্টারি অ্যাকশনের কথা বলি, স্বতঃস্ফূর্ত কাজের কথা বলি, সেখানে 7টা বিষয় আছে। কি কি? হু ইজ ইনিশিয়েটিং দি অ্যাকশন, কাজটির সূচনা ঘটাচ্ছেন কে? হোয়াট ইজ দি ইম্পালশন বিহাইন্ড, কোন আবেগ সেই কাজের দিকে এগিয়ে দিচ্ছে? ফর হোয়াট পারপাস ইজ ইট বিং ডান, উদ্দেশ্য কি? হু ইজ এক্সিকিউটিং দি অ্যাকশন, কাজটিকে মানে পরিকল্পনাটি কাজে রূপান্তরিত করছেন কে? উইথ হুজ ইনস্ট্রুমেন্টালিটি ইজ ইট বিং এক্সিকিউটেড, অর্থাৎ কাজ যখন কাজে রূপান্তরিত হয় সিদ্ধান্ত, তখন একটা পদ্ধতিগত প্রকরণের প্রয়োজন হয়। সেই পদ্ধতিগত প্রকরণের মধ্যে আসতে গেলে কোন যান্ত্রিক বিষয়গুলিকে নিয়ে সেই কাজটি সম্পাদিত হলো, সেটি কার? হাউ, এরপরের হচ্ছে হাউ, ইন উইচ স্পিরিট অ্যান্ড ম্যানার ইজ ইট বিং ডান, কীরকম প্রেরণা, কোন মনোভাব নিয়ে কাজটি করা হলো। অ্যান্ড ফাইনালি ফর হুম, ফর হুজ বেনিফিট ইজ ইট বিং আন্ডারটেকেন, কার বেনিফিট, উপকার হবে বলে কাজটি করা হচ্ছে। এই 7টি হলো 7টি দিক যা যে কোনো অর্থবহ স্বতঃস্ফূর্ত কাজের অন্তরালে রয়েছে। আজকে আমরা এখানেই শেষ করছি। এই 7টি দিক বিস্তারিতভাবে আলোচিত হয়েছে আমাদের পরের দিনের আলোচনায়। আমরা এই 7টি দিককে নিয়ে আলোচনা করব এবং
কাজ কিভাবে আস্তে আস্তে এগোচ্ছে সেইটি আমরা লক্ষ্য করব। যারা আজ আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী শনিবার সন্ধ্যে 7টায় আমরা আবার মিলিত হব। নমস্কার, ধন্যবাদ।